আমরা আজকে স্টার্ট করব চ্যাপ্টার 8। তো চ্যাপ্টার 8 এর নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিং ইউজার সিকিউরিটি। অর্থাৎ আমরা যখন কোনো কম্পিউটার ইউজ করি তখন কি করতে হয়, ইউজার নেম পাসওয়ার্ড প্রোভাইড করতে হয়। এটাকে বলা হচ্ছে ইউজার, অর্থাৎ কম্পিউটার ব্যবহার করার জন্য প্রতিটা ইউজারের তার একটা অ্যাকাউন্ট থাকতে হয় এবং সেই অ্যাকাউন্টটাকে বলা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট। আর সেই ইউজার অ্যাকাউন্ট হচ্ছে একটা ইউজারের আইডেন্টিটি। ঠিক আছে, তাহলে আমরা ডেফিনেশনটা বলতে পারি ইউজার অ্যাকাউন্ট হচ্ছে একটা ইউজারের আইডেন্টিটি যার মাধ্যমে প্রতিটি ইউজারকে ইউনিকলি আইডেন্টিফাই করা হয়। সাপোজ আমরা যদি কোনো ব্যাংকে লেনদেন করতে চাই তার আগে কী করতে হয়, ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ঠিক তেমনি আমরা যদি এই অরাকল ডাটাবেসটাকেও অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের অবশ্যই একটা ইউজার অ্যাকাউন্ট প্রয়োজন হবে এবং সেই ইউজার অ্যাকাউন্টে ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে এবং সেই ইউজার পাসওয়ার্ড এবং ইউজার নেম ব্যবহার করে আমি অরাকল ডাটাবেজে কানেক্ট হতে পারবো এবং আমাদের প্রয়োজনীয় কাজগুলো পারফর্ম করতে পারবো। ঠিক আছে, তাহলে এক কথায় বলা যাবে ইউজার অ্যাকাউন্ট হচ্ছে একজন ইউজারের আইডেন্টিটি যার মাধ্যমে একটা ইউজারকে ইউনিকলি আইডেন্টিফাই করা হয়। আর ইউজার হচ্ছে কে, যে ইউজ করতেছে সে হচ্ছে ইউজার এবং এই ইউজার হচ্ছেন একজন পার্সন, একজন ব্যক্তি। যে ব্যক্তি কম্পিউটার এই অরাকল ডাটাবেসটাকে ব্যবহার করতেছে সেটাকে বলা হচ্ছে ইউজার। আর স্কিমাটা কাকে বলে? A schema is a set of objects owned by a user account. আমাদের কিছু সিস্টেম ডিফাইন অরাকলে ইউজার আছে, যেমন সিস্টেম, সিস, ঠিক আছে, সিসম্যান, এগুলো হচ্ছে সিস্টেম ডিফাইন ইউজার। তো এই সিস্টেম ডিফাইন ইউজার অ্যাকাউন্টগুলো ব্যবহার করে আমরা যদি কোনো সাপোজ সিস্টেম নামে ইউজার অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা লগ ইন করলাম অরাকল ডাটাবেজে। লগ ইন করার পর আমি টেবিল তৈরি করলাম, ইন্ডেক্স ক্রিয়েট করলাম, প্রসিডিউর ক্রিয়েট করলাম, ঠিক আছে। এবং এই জিনিসগুলো কোথায় স্টোর হবে? যেই ইউজার দিয়ে কানেক্ট হয়েছে আমি সেই ইউজারের স্কিমাতে স্টোর হবে। তাহলে কি আমরা বলতে পারি না একটা একটা স্কিমা হচ্ছে একজন ইউজারের একটা ইউজার অ্যাকাউন্টের এগেনস্টে যতগুলো অবজেক্ট আছে সবগুলো অবজেক্টের সমষ্টি। অর্থাৎ একজন ইউজারের যে অবজেক্টগুলো আছে যেমন টেবিল, ইন্ডেক্স, প্রসিডিউর, ফাংশন, এইগুলো কোথায় ক্রিয়েট হবে? সেই ইউজারের যে ইউজার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে স্কিমা আন্ডারে ক্রিয়েট হবে। এবং একটা ইউজার যখন আমরা ক্রিয়েট করব অটোমেটিক্যালি সেম ইউজারের নামে একটা স্কিমা ক্রিয়েট হয়ে যাবে এবং সেই ইউজার দিয়ে লগ ইন করার পর, সেই ইউজার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার পর যেই অবজেক্টটি ক্রিয়েট করি না কেন, আমরা যতগুলো টেবিল ক্রিয়েট করব, ইন্ডেক্স ক্রিয়েট করব, সবগুলো স্টোর হবে সেই ইউজার অ্যাকাউন্টের স্কিমার আন্ডারে। তার জন্য আমরা এখানে বলতেছি স্কিমা হচ্ছে এ সেট অফ অবজেক্টস ওনড বাই ইউজার অ্যাকাউন্ট। অর্থাৎ একটা ইউজার অ্যাকাউন্টের যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলো সমন্বয়ে সমষ্টিগতভাবে বলা হচ্ছে স্কিমা। ঠিক আছে, এখন আমরা জানবো যে সেশন কাকে বলা হয়। সাপোজ আমি ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে যখন অরাকল ডাটাবেজে লগ ইন করলাম সেই সময় থেকে লগ ইন করার পর থেকে শুরু করে ডিসকানেক্ট হওয়ার পর্যন্ত মধ্যবর্তী যে সময়টা, এই সময়টাকে বলা হচ্ছে সেশন। To establish a session against an instance and a database, a user must connect to a user account. আমাদের কি করতে হবে? যদি একটা ইনস্ট্যান্স বা ডাটাবেজের সাথে আমরা কানেক্ট হতে চাই তখন একটা ইউজার অ্যাকাউন্টে ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করতে হবে।
ঠিক আছে, ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার না করে কি আমরা লগ ইন করতে পারি? এবং এই ইউজার নেম পাসওয়ার্ডটা স্টোর থাকে কোথায়? ইউজার অ্যাকাউন্টের আন্ডারে। দ্য অ্যাকাউন্ট মাস্ট বি স্পেসিফাইড বাই দ্য নেম অ্যান্ড অথেন্টিকেটেড বাই সাম মিনস। The way account was created will be set up a range of attributes for some sessions, some of which can be changed later while the session is in progress. এখন হচ্ছে ইউজার অ্যাকাউন্ট অ্যাট্রিবিউট। এ ইউজার অ্যাকাউন্ট হ্যাজ নাম্বার অফ অ্যাট্রিবিউট। একটা ইউজার অ্যাকাউন্টে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। কী কী অ্যাট্রিবিউট আছে? ইউজার নেম আছে, এই অথেন্টিকেশন মেথড আছে, ডিফল্ট টেবিল স্পেস আছে, টেবিল স্পেস কোটাস, টেম্পোরারি টেবিল স্পেস, ইউজার প্রোফাইল, ইউজার এই অ্যাকাউন্ট স্ট্যাটাস। এইগুলো হচ্ছে একটা ইউজার অ্যাকাউন্টের অ্যাট্রিবিউট, একটা ইউজার অ্যাকাউন্টের ফিচার, প্রপার্টি, আমরা যাই বলি না কেন। এখন ইউজার অ্যাকাউন্টটা কাকে বলা হবে? এই ইউজার নেম মাস্ট বি ইউনিক ইন দ্য ডাটাবেস। অর্থাৎ ইউজার অ্যাকাউন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ইউজার নেম। তো এই ইউজার নেমটা একটা ডাটাবেজে অবশ্যই ইউনিক থাকবে। একই নামে দুইটা ইউজার নেম কখনোই আমরা ব্যবহার করতে বা ক্রিয়েট করতে পারবো না, ঠিক আছে? অর্থাৎ এক নামে যদি আমি একটা ইউজার নেম ক্রিয়েট করে ফেলি, সেম নামে আমি আর ইউজার ক্রিয়েট করতে পারবো না। অ্যান্ড মাস্ট কনফার্ম টু সার্টেন রুলস, এবং সেটা অবশ্যই কি রুলসগুলো স্যাটিসফাই করবে। এ ইউজার নেম মাস্ট বিগিন উইথ এ লেটার। এই ইউজার নেমটা যখন আমরা একটা ইউজার যখন তৈরি করব, তখন ইউজার নেম যে স্পেসিফাই করব, ইউজার নামটা অবশ্যই লেটার ABCD A to Z এই লেটারগুলোর সমন্বয়ে ক্রিয়েট হবে। মাস্ট বি নো মোর দেন 30 ক্যারেক্টার্স। 30 ক্যারেক্টারের বেশি ব্যবহার করতে পারবো না ক্যারেক্টার। অ্যান্ড ক্যান কনসিস্ট অফ অনলি লেটার্স, ডিজিটস অ্যান্ড ক্যারেক্টার, ডলার অ্যান্ড আন্ডারস্কোর। এবং ইউজার নেমের ক্ষেত্রে আমরা যে কোনো লেটার ইউজ করতে পারবো, যে কোনো ডিজিট 0 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলোকে ইউজ করতে পারবো, A থেকে Z পর্যন্ত আমরা লেটারগুলোকে ইউজ করতে পারবো। এবং স্পেশাল ক্যারেক্টারের মধ্যে আমরা ডলার এবং আন্ডারস্কোর ইউজ করতে পারবো। এই ইউজার নেম মে নট বি রিজার্ভ ওয়ার্ড। কোনো রিজার্ভ ওয়ার্ড আমরা কি করতে পারবো না, ইউজার নেম হিসেবে স্পেসিফাই করতে পারবো না। সাপোজ ক্রিয়েট টেবিল, এই যে ক্রিয়েট, এটা কি রিজার্ভ ওয়ার্ড? টেবিল রিজার্ভ ওয়ার্ড। তো এই ধরনের রিজার্ভ ওয়ার্ড আমরা কোনো ইউজার নেম হিসেবে স্পেসিফাই করতে পারবো না। অল দিস রুলস can be broken if user is specified within double quotes. কিন্তু এই রুলসগুলো বাতিল হয়ে যাবে যদি আমরা ইউজার নামটা ডবল কোটেশনের মধ্যে রাখি। তো এখানে একটা আমি এক্সাম্পল দেখি। ইউজার ক্রিয়েট করার জন্য ক্রিয়েট ইউজার জন, অর্থাৎ ইউজার নেম আইডেন্টিফাইড বাই স্পেস দেওয়ার পরে হচ্ছে যেটা পাসওয়ার্ড আছে সে পাসওয়ার্ডটা দিব, ঠিক আছে? তাহলে ইউজার ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট ইউজার স্টেটমেন্ট ইউজ করব, তারপর হচ্ছে ইউজার নেম, তারপর আইডেন্টিফাইড বাই, পরে হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে? এখন দেখো আমরা কি জানি, জন পার্সেন্টেজ হ্যাশ, এইগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। এই স্পেশাল ক্যারেক্টারগুলোকে আমি ইউজার নেম হিসেবে ব্যবহার করতে পারবো, কিন্তু আমি যখন ডবল কোটেশনের মধ্যে রাখবো তখন আমরা ব্যবহার করতে পারবো এই স্পেশাল ক্যারেক্টারগুলো। অর্থাৎ যে রুলসগুলো আছে এই রুলসগুলো ওমেট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে যখন আমরা ইউজার নেমটা ডবল কোটেশনের মধ্যে রাখবো। যেমন টেবিলটা কি কিওয়ার্ড, বাট এখানে আমরা টেবিল নামে একটা ইউজার ক্রিয়েট করতেছি। কিভাবে সম্ভব হচ্ছে? ডবল কোটেশনের মধ্যে আমরা রিজার্ভ ওয়ার্ডটা রাখতেছি, অর্থাৎ ডবল কোটেশনের মধ্যে যদি রাখি তাহলে যে রুলসগুলো আছে সেই রুলসগুলো বাতিল হয়ে যাবে। এবং সিলেক্ট ইউজার নেম ক্রিয়েটেড, এই দুইটা কলাম ফ্রম ডিবি আন্ডারস্কোর ইউজার্স। একটা ইউজার যখন ক্রিয়েট হয় তখন ডিবি আন্ডারস্কোর ইউজার্স নামে ভিউয়ে স্টোর হয়, এবং এই ভিউ থেকে হয়ার এই ইউজার নেম লাইক জন, অর্থাৎ জন, এবং তারপর পার্সেন্টেজ মানে কি ইউজার নেম জন থাকবে প্রথমেই, এবং পরে যে কোনো লেটার থাকতে পারে সেইগুলোকে শো করবে। তো এ হচ্ছে তার রেজাল্ট। দেখো সবগুলোকে ডিসপ্লে করতেছে।
টেবিল নামে যে ইউজার, সেই টেবিল নামে ইউজারকে ডিসপ্লে করতেছে। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখবো। জাস্ট এখানে দেখলাম it is possible to use non-standard usernames, but this may cause dreadful confusion. Some applications rely on the case conversion, other always use double quotes. It may be considered good practice always to use uppercase and only standard characters. This means that double quotes can be used. আর আমরা ইউজার নেম কী করতে পারবো না, কখনোই চেঞ্জ করতে পারবো না। একবার এক নামে ইউজার ক্রিয়েট করলে, সাপোজ একমিটের নামে একটা ইউজার ক্রিয়েট করলাম, বাট আমি চাচ্ছি যে এই ইউজার নেমটা চেঞ্জ করার জন্য, বাট আমরা ইউজার নাম ক্রিয়েট করার পর আমরা কখনোই সেই নামটাকে চেঞ্জ করতে পারি না। ঠিক আছে, যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে সেই ইউজারকে ড্রপ করে ডিলিট করে আবার নতুন করে ইউজার তৈরি করতে হয়। না, নাই, পারবো না আমরা। এখন ডিফল্ট টেবিল স্পেস অ্যান্ড কোটাস। ডিফল্ট টেবিল স্পেসটা হচ্ছে এভরি ইউজার অ্যাকাউন্ট, প্রত্যেকটা ইউজার অ্যাকাউন্টে একটা ডিফল্ট টেবিল স্পেস আছে। টেবিল স্পেস কি সেটা আমরা জানি। তো ডিফল্ট টেবিল স্পেসটা হচ্ছে আমরা অনেক সময় টেবিল ক্রিয়েট করতাম, ক্রিয়েট টেবিল, টেবিলের নাম, তারপর কলাম লিস্টগুলো দিতাম, কিন্তু কোন টেবিল স্পেসের আন্ডারে সেই টেবিলটা ক্রিয়েট হবে সেটা আমরা স্পেসিফাই করে দিতাম না, তাই না? অর্থাৎ কোনো টেবিলের ব্র্যাকেটের একদম শেষে যদি আমি এই টেবিলটা কোন টেবিল স্পেস আন্ডার ক্রিয়েট হবে সেটা স্পেসিফাই করে না দেই, তাহলে কি হবে, অটোমেটিক্যালি সে কোন টেবিল স্পেসের আন্ডারে বাই ডিফল্ট স্টোর হবে সেটা আমরা এই ডিফল্ট টেবিল স্পেসের মাধ্যমে স্পেসিফাই করে দিতে পারি। ঠিক আছে, এবং যদি আমার ডাটাবেজে কোনো ডিফল্ট টেবিল স্পেসিফাই করা না থাকে তাহলে সিস্টেম ইউজারের সিস্টেম নামে একটা ডিফল্ট টেবিল স্পেস আছে, সেটাকেই ডিফল্ট টেবিল স্পেস হিসেবে স্পেসিফাই করবে। অর্থাৎ আমি যদি কোনো ডিফল্ট টেবিল স্পেস চেঞ্জ না করি, ঠিক আছে, আমাদের ইউজার ডিফাইন কোনো টেবিল স্পেসকে ডিফল্ট টেবিল স্পেস হিসেবে স্পেসিফাই না করি, তাহলে কি হবে, সিস্টেম ডিফাইন যে সিস্টেম নামে টেবিল স্পেসটা আছে সেই টেবিল স্পেসের আন্ডারে আমার অবজেক্টগুলো ক্রিয়েট হবে। বুঝতে পারলাম? আর আমরা টেবিল স্পেস কীভাবে চেঞ্জ করবো, অল্টার ডাটাবেস ডিফল্ট টেবিল স্পেস টেবিল স্পেসের নাম। তো এখানে কি আমি বলছি যে কোন ইউজারের জন্য ডিফল্ট টেবিল স্পেস আমি করতেছি? যখন আমি কোনো ইউজার নাম স্পেসিফাই না করব তখন কি হবে, এই ধরনের যদি অল্টার ডাটাবেস ডিফল্ট টেবিল স্পেস এই কমান্ডটা ইউজ করি তাহলে কি হবে, সকল ইউজারের ডিফল্ট টেবিল স্পেস থাকবে এটা। আর যখন আমরা নির্দিষ্ট কোনো ইউজারের ডিফল্ট টেবিল স্পেসিফাই করে দিব তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেই টেবিল সেই ইউজার যখন ক্রিয়েট করবো তখন স্পেসিফাই করে দিতে হবে যে সেই ইউজার দিয়ে লগ ইন করে কেউ যদি টেবিল বা অবজেক্টের নামের শেষে স্পেসিফাই করা না হয় যে সেই অবজেক্টটা কোন টেবিল স্পেসের আন্ডারে ক্রিয়েট হবে, তাহলে কোন ডিফল্ট টেবিল স্পেসের আন্ডারে ক্রিয়েট হবে সেটা আমরা যখন ইউজার ক্রিয়েট করব তখন ডিফল্ট টেবিল স্পেসের আন্ডার সেই ডিফল্ট টেবিল স্পেসের নামটা স্পেসিফাই করে দিব। আর কোটাটা হচ্ছে আমরা কোটার মাধ্যমে কি করতে পারি, স্পেস লিমিট করে দিতে পারি। সাপোজ আমরা জব সেক্টরের কথা যদি চিন্তা করি তাহলে কি হয়, যেমন মুক্তিযোদ্ধার কোঠা থাকে, ঠিক আছে, অর্থাৎ রিজার্ভ কিছু কোঠা থাকে, উপজাতীয়দের জন্য কোঠা থাকে। ঠিক তেমনি যেমন 30% কোঠা হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য। তো এখন এই 30%-এর বেশি যাইতে পারবে না, তাহলে নর্মাল যারা ওই অ্যাপ্লিকান্ট তাদের কত কোঠা, 70%, তাই না? তা 70%-এর বেশি অর্থাৎ 100 জনের মধ্যে 70 জন নর্মাল নেবে, নর্মাল স্টুডেন্ট, আর 30 জন নেবে কোটা ভিত্তিক। ঠিক আছে, তো এই যে 70 জনের বেশি কোটা নর্মাল স্টুডেন্টদের জন্য নাই, তার মানে কি তার বেশি নিবে না। ঠিক তেমনি আমরা টেবিল স্পেসের ক্ষেত্রেও কোটা স্পেসিফাই করে দিতে পারি।
সাপোজ আমার একটা পার্মানেন্ট টেবিল স্পেসের সাইজ দেওয়া আছে 300 মেগাবাইট। আমি বলে দিলাম একমিটি নামে যে ইউজারটা ক্রিয়েট করলাম আমরা, সেই ইউজার দিয়ে লগ ইন করলে এই ইউজার সেই পার্মানেন্ট টেবিল স্পেসের সাপোজ _MOM নামে একটা পার্মানেন্ট টেবিল স্পেস আছে। এই টেবিল স্পেসের ম্যাক্সিমাম এই টেবিল স্পেস সাইজ হচ্ছে 300 মেগাবাইট। ঠিক আছে, তো আমি বলে দিলাম এখানে একমিটি নামে যে ইউজারটা আছে সেই ইউজার এই টেবিল স্পেসের _MOM নামে যে পার্মানেন্ট টেবিল স্পেসটা আছে এই টেবিল স্পেসে 300 মেগাবাইটের মধ্যে 100 মেগাবাইট ব্যবহার করতে পারবে। ঠিক আছে, 300 মেগাবাইট যদি একদম ফ্রি স্পেসও থাকে তারপরও সে 100 মেগাবাইটের বেশি ইউজ করতে পারবে না। এইটা হচ্ছে স্পেস লিমিট করে দেওয়াটা হচ্ছে কোটা। তো আমরা এই কোটাটা স্পেসিফাই করে দিতে পারি। দেখো এই অল্টার ইউজারের নাম কোটা কত 10 মেগাবাইট, কোটা দেওয়ার পর সাইজ কতটুকু স্পেসে ইউজ করতে পারবে অন, তারপর হচ্ছে টেবিল স্পেসের নাম। এইখানে ইউজার্স নামে টেবিল স্পেসের উপর 10 মেগাবাইট পর্যন্ত কোটা দিচ্ছে কাকে, জন ইউজারকে। আর অল্টার ইউজার জন কোটা আনলিমিটেড করে দিতেছে কোনটার উপর, এক্সাম্পলের উপর। অর্থাৎ এক্সাম্পল এই টেবিল স্পেসের যদি স্পেস থাকে 300 মেগাবাইট তাহলে টোটাল স্পেসটাকে অর্থাৎ টোটাল 300 মেগাবাইট জায়গাটাকে ইউজ করতে পারবে কে, জন ইউজার, যেহেতু আনলিমিটেড স্পেসিফাই করা। ঠিক আছে, আর যদি আমরা 100 মেগাবাইট স্পেসিফাই করে দিতাম তাহলে 300-র মধ্যে সে 100 মেগাবাইটের বেশি ব্যবহার করতে পারতো না। এখন the query against db_ts_quotas confirms this কোটা রিলেটেড ইনফরমেশনগুলো যদি জানতে চাই তাহলে db_ts_quota এখান থেকে জানতে পারবো। টেম্পোরারি টেবিল স্পেস, পার্মানেন্ট অবজেক্টস। পার্মানেন্ট অবজেক্ট কী কী, যেমন টেবিল আছে, ইন্ডেক্স আছে, স্টোর প্রসিডিউর আছে, ফাংশন আছে, এগুলো হচ্ছে পার্মানেন্ট অবজেক্ট। এই পার্মানেন্ট অবজেক্টগুলো স্টোর হয় কোথায়, পার্মানেন্ট টেবিল স্পেসে, তাই না? আর টেম্পোরারি অবজেক্টগুলো স্টোর হয় কোথায়, টেম্পোরারি টেবিল স্পেসে। একটা সেশন যখন এস্টাবলিশ হয়, একটা ইউজার যখন লগ ইন করে এবং সেই ইউজার সেশন যখন রান করে তখন অবশ্যই আমাদের পার্মানেন্ট অবজেক্টগুলো স্টোর করার জন্য পার্মানেন্ট টেবিল স্পেস ব্যবহৃত হবে এবং টেম্পোরারি স্পেস টেবিলগুলোকে স্টোর করার জন্য টেম্পোরারি টেবিল স্পেস ইউজ হবে। এখন টেম্পোরারি টেবিল স্পেসটা কখন ইউজ করবে, ইফ ইট নিডস স্পেস ফর সার্টেন অপারেশন ফর এক্সিট দ্য স্পেস অ্যাভেলেবল ইন পিজিএ ফুল মিনিং হচ্ছে প্রোগ্রাম গ্লোবাল এরিয়া। অর্থাৎ সাপোজ আমি জন নামে ইউজার দিয়ে একমিটি নামে ইউজার দিয়ে লগ ইন করে কী করতেছি, রগুলোকে সর্ট করতেছি, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি, বা জয়েন টেবিলকে জয়েন করতেছি, ইন্ডেক্স বিল করতেছি, ঠিক আছে, বা সাব কুইরি থ্রো করতেছি। তো সেই ক্ষেত্রে এই কাজগুলো আমরা যখন করব তখন কি এই ডাটা সর্টিংয়ের জন্য কি করবে, একটা পিজিএর টেম্পোরারি মেমোরিটাকে ইউজ করবে, পিজিএর মেমোরিটাকে ইউজ করবে। এখন পিজিএ এমন একটা জয়েন আমরা থ্রো করলাম যেখানে হিউজ পরিমাণ ডাটা, এবং সেই হিউজ ডাটা পিজিএতে যে মেমোরিটুকু আছে সেই মেমোরিটুকু এক্সিড করে গেছে। ঠিক আছে, তাহলে কি আমার অতিরিক্ত কিছু মেমোরির প্রয়োজন, এবং এই অতিরিক্ত মেমোরিটা কোথা থেকে নেবে, এই টেম্পোরারি টেবিল স্পেস থেকে। ঠিক আছে, এবং কোন ধরনের অপারেশনের জন্য এই টেম্পোরারি টেবিল স্পেস ব্যবহৃত হবে, জয়েন করার জন্য, ডাটাগুলো কোনো টেবিলের ডাটাগুলোকে সর্টিং করার জন্য, ইন্ডেক্স বিল্ডিং করার জন্য, ঠিক আছে, সাব কুইরির জন্য আমাদের কি ব্যবহৃত হবে, পিজিএ ব্যবহৃত হবে। এবং পিজিএ মেমোরি যখন অ্যাক্সিড করবে তখন টেম্পোরারি টেবিল স্পেস ব্যবহৃত হবে। এবং ইউজার ক্রিয়েশনের সময় আমরা স্পেসিফাই করে দিতে পারি যে একটা ইউজারের পার্মানেন্ট টেবিল স্পেস কোনটা হবে, পার্মানেন্ট ডিফল্ট টেবিল স্পেস কোনটা হবে, এবং ডিফল্ট টেবিল স্পেস কোনটা হবে, ওই পার্মানেন্ট টেম্পোরারি টেবিল স্পেস কোনটা হবে। ইভেন আমরা একটা ইউজারকে অল্টার ইউজার
এই কমান্ডের মাধ্যমেও চেঞ্জ করতে পারি। অল্টার ইউজারের নাম, যে ইউজারের টেম্পোরারি টেবিল স্পেস আমরা চেঞ্জ করতে চাচ্ছি, তারপর টেম্পোরারি টেবিল স্পেস কিওয়ার্ডটা ইউজ করবো, তারপর হচ্ছে টেম্পোরারি টেবিল স্পেসের নাম। তাহলে কী হয়ে যাবে, এই টেবিল স্পেসটা টেম্পোরারি টেবিল স্পেস হিসেবে ইউজার নেমে ইনক্লুড হয়ে যাবে। এখন হচ্ছে প্রোফাইল। আমরা নর্মালি বলি যে জনের প্রোফাইল কি, অর্থাৎ তার নাম কি, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, কোথায় জব করে, এই হচ্ছে তার প্রোফাইল। ঠিক আছে, অর্থাৎ তার তার যোগ্যতাগুলো হচ্ছে তার প্রোফাইল। ঠিক আছে, তার বৈশিষ্ট্যগুলো হচ্ছে তার প্রোফাইল। ঠিক তেমনি আমরা যখন ইউজার ক্রিয়েট করব তখন অরাকলের প্রতিটা ইউজারের তার নিজস্ব প্রোফাইল থাকে। এই ইউজার্স প্রোফাইল কন্ট্রোলস, এবং সেই ইউজারের প্রোফাইল দ্বারা কন্ট্রোল করা যেতে পারে কি, হিজ অর হার পাসওয়ার্ড সেটিংস। পাসওয়ার্ড সেটিংসকে কন্ট্রোল করার জন্যই আমরা ইউজার প্রোফাইল ব্যবহার করে থাকব। gives a limited amount of control over his or her resource uses. Use of profile is detailed in the later section create and manage profile. আমরা পরবর্তীতে এই চ্যাপ্টারে জানব প্রোফাইল সম্পর্কে ডিটেলস। Profiles are useful way of managing passwords and resources, but can really only apply in an environment where every application user has his own database user account. For example, if অর্থাৎ প্রোফাইলটা আমরা ইউজ করব কেন, কোনো পাসওয়ার্ড বা ডাটাবেজ রিসোর্সগুলোকে ম্যানেজ করার জন্য। For example, if many users connect to the same database user account, you would not want password to be invalidated by one of them, because that would lock out everyone else. Similarly, resource users will often need to be managed on a pre-session basis rather than of account as a whole. এখানে বলতেছে that would lock out, যদি if many users connect to the same database user account, যদি সেম ডাটাবেজের ইউজার অ্যাকাউন্টে একাধিক ইউজার কানেক্ট হয়, you would not want password to be invalidated by one of them, because that would lock out. অর্থাৎ একের অধিক ইউজার যদি একটা ডাটাবেজে অ্যাট এ টাইম কানেক্ট হয়, তাহলে কি করবে, ওই একটা ইউজার আরেকটা ইউজারকে লক করে দিবে। যতক্ষণ পর্যন্ত ফার্স্ট ইউজার লগ আউট না করতেছে ততক্ষণ পর্যন্ত সেকেন্ড ইউজার কাজ করতে পারবে না। এই ধরনের কাজগুলো আমরা প্রোফাইলের মাধ্যমে করতে পারবো। এখন অ্যাকাউন্ট স্ট্যাটাস, প্রত্যেকটা ইউজার অ্যাকাউন্টের কিছু স্ট্যাটাস থাকে। কি স্ট্যাটাস থাকে, সেই ইউজার অ্যাকাউন্টটা কোন অবস্থায় আছে সেটা হচ্ছে সেই ইউজারের স্ট্যাটাস। যেমন অনেকগুলো স্ট্যাটাস আছে। ওপেন, যদি ওপেন স্ট্যাটাসে থাকে তাহলে আমরা কি বুঝবো, অ্যাকাউন্ট ইজ অ্যাভেলেবল ফর ইউজ, ওই অ্যাকাউন্টটা এখন ওপেন অবস্থায় আছে এবং আমরা এটা কি করতে পারবো, ইউজ করতে পারি। লকড, দিস ইন্ডিকেটস দ্যাট ডিভিএ ডেলিভারেটলি লকড দ্য অ্যাকাউন্ট। লক যদি থাকে তাহলে কি অ্যাকাউন্টটা লক অবস্থায় থাকবে, অ্যাকাউন্ট থাকবে বাট কাজ করবে না। ঠিক আছে, লক হয়ে থাকবে। আর এক্সপায়ার মানে হচ্ছে দিস ইন্ডিকেটস দ্য লাইফ টাইম হ্যাজ এক্সপায়ার, পাসওয়ার্ডস ক্যান হ্যাভ লিমিটেড লাইফ টাইম। সাপোজ পাসওয়ার্ডের টাইম আমি দিয়ে দিলাম 10 দিন, 10 দিন পর সেই পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে যাবে। তার মানে কি, পাসওয়ার্ডটা আমাকে চেঞ্জ করে নিউ পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তো এক্সপায়ার্ড অ্যান্ড লক যদি থাকে তাহলে কি হবে, not only has the account been locked but its password has also expired. অ্যাকাউন্টটা লক থাকবে প্লাস পাসওয়ার্ডটা এক্সপায়ার্ড হয়ে যাবে যদি এক্সপায়ার্ড এবং লক স্ট্যাটাসে থাকে। তাহলে আমরা কি বুঝবো, যে অ্যাকাউন্টটা লক অবস্থায় আছে এবং পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে গেছে। এখন এক্সপায়ার্ড গ্রেস যদি থাকে তাহলে কি বুঝবো, this indicates that the grace period is in effect. The password need not expire
ইমিডিয়েটলি হোয়েন ইট লাইফ টাইম এন্ডস। তার মানে কি, বলি না যে আমাদের গ্রেস দেয় 10 নাম্বার গ্রেস দেয়, তার মানে কি আমার মোট নাম্বারের থেকে যদি 10 নাম্বার কম থাকে স্যাঙ্গাস পাইতে বা পাস করতে, তাহলে কি 10 নাম্বার গ্রেস দিবে, ঠিক আছে, অর্থাৎ 10 নাম্বার যোগ করে দিবে। ঠিক তেমনি এখানে সাপোজ পাসওয়ার্ডের ডে হচ্ছে 10 দিন সময় ছিল, তার 10 দিন পরে কি এক্সপায়ার হয়ে যাবে না? এক্সপায়ার হয়ে যাবে না? কিন্তু গ্রেস যদি থাকে 2 দিন, তাহলে 2 দিন পর্যন্ত আমি পাসওয়ার্ডটাকে ইউজ করতে পারবো, এক্সপায়ার টাইম শেষ হওয়ার পরও, ঠিক আছে। এখন হচ্ছে লকড টাইমড, দিস ইন্ডিকেটস দ্যাট দ্য অ্যাকাউন্ট ইজ লকড, ওই অ্যাকাউন্টটা লক অবস্থায় আছে বিকজ অফ ফেইল্ড লগ ইন অ্যাটেম্প্ট। An account can be configured to lock automatically for a period after an incorrect password is presented a certain number of times. Suppose আমি বলে দিলাম যে 3 বার যদি রং পাসওয়ার্ড দেওয়া হয় তাহলে 2 মিনিটের জন্য অ্যাকাউন্টটা লক হয়ে যাবে, ঠিক আছে। তো যদি স্ট্যাটাস থাকে লক টাইম, তাহলে আমরা বুঝবো যে আমি নির্দিষ্ট কয়েকবার ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে আমার অ্যাকাউন্টটা কি হয়ে গেছে, লক হয়ে গেছে নির্দিষ্ট সময়ের জন্য। এবং কতক্ষণের জন্য অ্যাকাউন্টটা লক হয়ে যাবে এটা আমরা প্রোফাইলে স্পেসিফাই করে দিই, যে 3 বার বা 5 বার ইনকারেক্ট পাসওয়ার্ড প্রোভাইড করলে আমার অ্যাকাউন্টটা লক হয়ে যাবে। তো এই ধরনের ফিচারগুলো আমরা ইমপ্লিমেন্ট করি কিসের ক্ষেত্রে? প্রোফাইলের ক্ষেত্রে। এক্সপায়ার্ড অ্যান্ড লকড টাইমড, আরও আছে এক্সপায়ার্ড গ্রেস অ্যান্ড লকড, এক্সপায়ার্ড গ্রেস অ্যান্ড লক টাইম। টু লক অ্যান্ড আনলক, আমি যদি কোনো অ্যাকাউন্টকে লক করতে চাই, অল্টার ইউজার, তারপর ইউজারের নাম, অ্যাকাউন্ট লক, এই কমান্ড ইউজ করব। আর অল্টার ইউজারের নাম, অ্যাকাউন্ট আনলক, এই কমান্ড ইউজ করে আমরা কি করব, অ্যাকাউন্টটাকে আনলক করতে পারি। আর টু ফোর্স এই ইউজার টু চেঞ্জ হিজ পাসওয়ার্ড, যদি আমি ইউজারকে কোনো পাসওয়ার্ড চেঞ্জ করতে ফোর্স করি, এক্সপায়ার করে দিই, আমি যদি কোনো পাসওয়ার্ডকে এক্সপায়ার করতে চাই, তাহলে অল্টার ইউজারের নাম, পাসওয়ার্ড এক্সপায়ার, এই কমান্ড ইউজ করলে পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে যাবে। ক্লিয়ার? বাট এই আনএক্সপায়ার নামে কোনো কমান্ড নাই। কি করতে হবে? দ্য অনলি ওয়ে টু মেক দ্য অ্যাকাউন্ট ফুললি ফাংশনাল টু রিসেট দ্য পাসওয়ার্ড, তখন কি করতে হবে, পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে গেলে পাসওয়ার্ডটা চেঞ্জ করার মাধ্যমে আমি সেই পুনরায় আবার সেই ওই অ্যাকাউন্টটাকে ইউজ করতে পারবো। কিন্তু আমি যদি আবার দিই অল্টার ইউজার নেম পাসওয়ার্ড আনএক্সপায়ার, এই নামে কোনো কমান্ড আমরা ইউজ করতে পারবো না। তো এখানে অথেন্টিকেশন মেথড, এই অথেন্টিকেশন মেথডের ক্ষেত্রে আমরা প্রথমে বুঝবো যে অথেন্টিকেশন জিনিসটা কি। অর্থাৎ আমরা যখন ইউজার ক্রিয়েট করি তখন ইউজার নেম পাসওয়ার্ড প্রোভাইড করি, তাই না? এবং এই ইউজার নেম পাসওয়ার্ডটা কোথায় থাকে? ডাটাবেজে স্টোর থাকে। এবং যখন এই ইউজার নেম পাসওয়ার্ডটা ব্যবহার করে আমি লগ ইন করতে চাই ডাটাবেজে, ঠিক আছে, ডাটাবেজে কানেক্ট হতে যাই, তখন ইউজার নেম পাসওয়ার্ডটা যদি ভুল হয় তাহলে কি আমরা ডাটাবেজে কানেক্ট হতে পারি? তার মানে কি, আমি যেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিচ্ছি সেই ইউজার নেম পাসওয়ার্ডের সাথে ডাটাবেজে যে ইউজার নেম পাসওয়ার্ডটা আছে সেটার সাথে ম্যাচ করতেছে। যদি ম্যাচ করে তাহলে কানেক্ট হতে পারবো, আর যদি ম্যাচ না করে তাহলে কানেক্ট হতে পারবো না। এই যে তোমার ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ডের সাথে আমি যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিচ্ছি, এটা ম্যাচ করার যে ভ্যালিডিটি চেক আউট করার যে প্রসিডিউরটা, যে পদ্ধতিটা, এটাকে বলা হয় অথেন্টিকেশন। ঠিক আছে? অর্থাৎ অথেন্টিকেশন ইজ এ প্রসেস থ্রু হুইচ উই ক্যান ভ্যালিডেট আওয়ার পাসওয়ার্ড ওই অ্যাগেনস্ট কি ডাটাবেস ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। ঠিক আছে? ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ডের অ্যাগেনস্টে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিচ্ছি সেই ইউজার নেম পাসওয়ার্ডটা ভ্যালিড কিনা এটা চেক আউট করবো আমরা এই অথেন্টিকেশন মেথডের মাধ্যমে। তো এই ধরনের অথেন্টিকেশন মেথড আমাদের অনেকগুলো: অপারেটিং সিস্টেম অথেন্টিকেশন, পাসওয়ার্ড ফাইল অথেন্টিকেশন, পাসওয়ার্ড অথেন্টিকেশন, এক্সটার্নাল অথেন্টিকেশন, গ্লোবাল অথেন্টিকেশন। এখন হচ্ছে অপারেটিং সিস্টেম ফাইল অথেন্টিকেশন। আমি যদি to enable operating system and password file authentication for an account, you must grant the user either sysdba or sysoper. আমি যদি পাসওয়ার্ড ফাইল অথেন্টিকেশন এবং
অপারেটিং সিস্টেম অথেন্টিকেশন, এই দুইটা অথেন্টিকেশন মেথডটাকে অ্যানাবল করতে চায় একটা ইউজারের ক্ষেত্রে, তাহলে সেই ইউজারকে অবশ্যই সিসডিবি এবং সিজ অপার এই দুইটা প্রিভিলেজ প্রোভাইড করতে হবে। সিসডিবি এবং সিজ অপার কিন্তু কোনো ইউজার নেম না, এটা হচ্ছে কি একটা প্রিভিলেজের নাম, এবং এই প্রিভিলেজের নাম যে ইউজারকে দিব সেই ইউজার কী হয়ে যাবে অপারেটিং সিস্টেম অথেন্টিকেশন এবং পাসওয়ার্ড ফাইল অথেন্টিকেশনের মাধ্যমে লগ ইন করতে পারবে। এবং আমরা যদি সিসডিবি অথেন্টিকেশন দিতে চাই তাহলে কী করব, গ্র্যান্ট কমান্ড ইউজ করব সিসডিবিএ বা সিজ অপার প্রিভিলেজ টু যে ইউজারকে আমি দিতে চাই সেই ইউজারের নাম। এখন পাসওয়ার্ড ফাইল অথেন্টিকেশন এটার যখন আমরা করব তখন সেটার সিনট্যাক্সটা হচ্ছে কানেক্ট ইউজার নেম ফরওয়ার্ড পাসওয়ার্ড @ কি সার্ভিসের নাম বা ডাটাবেজের নাম অ্যাজ সিসডিবি বা সিজ অপার। তো এই ফরম্যাটে যখন আমি লগ ইন করবো তখন এটা হচ্ছে কি পাসওয়ার্ড ফাইল অথেন্টিকেশন, এবং এই ক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড যেটা আমরা দিচ্ছি সেই ইউজার নেম পাসওয়ার্ডটা অথেন্টিকেট করতেছে কে, পাসওয়ার্ড ফাইলে যে ইউজার নেম পাসওয়ার্ডটা আছে সেই ইউজার নেম পাসওয়ার্ডের সাথে ওই ভ্যালিডিটি চেক আউট করা হচ্ছে। আর অপারেটিং সিস্টেম অথেন্টিকেশনের সিনট্যাক্সটা হচ্ছে কানেক্ট স্পেস ফরওয়ার্ড স্পেস অ্যাজ সিসডিবি বা সিজ অপার, ঠিক আছে। এবং এই সিনট্যাক্সটাকে বলা হচ্ছে অপারেটিং সিস্টেম অথেন্টিকেশন, এবং এই ক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড প্রোভাইড করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে কী করবে যে এই অপারেটিং সিস্টেম পাসওয়ার্ড অথেন্টিকেশনের ক্ষেত্রে অরাকলে ওই ইউজার নেম পাসওয়ার্ডটা কি অরাকলে স্টোর থাকে না, ঠিক আছে। অপারেটিং সিস্টেমে যে ইউজারটা মেম্বার এই অরাকলের হোম ইনস্টলেশনের মেম্বার, সেই ইউজার নেম পাসওয়ার্ডকেই ব্যবহার করবে এখানে, ঠিক আছে। তাহলে অপারেটিং সিস্টেম আর পাসওয়ার্ড ফাইল অথেন্টিকেশনের ক্ষেত্রে পাসওয়ার্ড ফাইলের মধ্যে যে ইউজার নেম পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ড ফাইল থেকে ইউজার নেমের সাথে আমি এখানে যে ইউজার নেম পাসওয়ার্ডটা প্রোভাইড করব সেই ইউজার নেম পাসওয়ার্ডটা কী করবে, ওই অথেন্টিকেশন চেক আউট করবে, ঠিক আছে। আর অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কী হবে, অপারেটিং সিস্টেম ইউজার নেম পাসওয়ার্ডের সাথে কী করবে, এই অথেন্টিকেশন চেক আউট করবে। এবং আমি এই পাসওয়ার্ড ফাইল অথেন্টিকেশন এবং অপারেটিং সিস্টেম এই অথেন্টিকেশনের মাধ্যমে কানেক্ট হয়ে কী করতে পারবো, আমি ডাটাবেসকে স্টার্ট আপ করতে পারবো এবং শাট ডাউন করতে পারবো, ঠিক আছে। এবং এই পাসওয়ার্ড আমার এই অপারেটিং সিস্টেম অথেন্টিকেশনের ক্ষেত্রে ডাটাবেসকে ওপেন করা ছাড়াই কী করতে পারবো, আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হতে পারবো, ঠিক আছে। যেহেতু অপারেটিং সিস্টেম নিজেই ওই অথেন্টিকেশনটা করতেছে, তার জন্য কি ডাটাবেসটা ওপেন করা ছাড়াই আমরা এই ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে কানেক্ট হইতে পারবো অরাকল ইনস্ট্যান্সে, বুঝতে পারলাম। এবং এই অপারেটিং সিস্টেম অথেন্টিকেশনের মাধ্যমে কানেক্ট হয়ে আমরা কী কী ধরনের কাজগুলো করতে পারবো, স্টার্ট আপ এবং শাটডাউন, অর্থাৎ ডাটাবেসকে স্টার্ট করা শাটডাউন করা এই ধরনের কাজগুলো আমরা পারফর্ম করতে পারবো যদি অপারেটিং সিস্টেম অথেন্টিকেশনের মাধ্যমে আমরা কানেক্ট হই। আর পাসওয়ার্ড অথেন্টিকেশনটা হচ্ছে সিনট্যাক্সটা হচ্ছে কানেক্ট ইউজার নেম ফরওয়ার্ড পাসওয়ার্ড তারপর @ দেওয়ার পর আমরা ডাটাবেস বা সার্ভিসের নামটা ইউজ করব। এবং ডাটাবেস কন্ট্রোলের ক্ষেত্রে আমরা ড্রপডাউন মেনু থেকে কি নরমাল ইউজ করব, ঠিক আছে। আমরা ওই ইউজার নেম পাসওয়ার্ড তারপর কি কম্বো বক্স থেকে আমরা নর্মাল যদি সিলেক্ট করি তাহলে পাসওয়ার্ড অথেন্টিকেশনের মাধ্যমে আমরা লগ ইন করবো। এবং পাসওয়ার্ড অথেন্টিকেশনের মাধ্যমে যখন লগ ইন করবো তখন এই ইউজার নেম পাসওয়ার্ডটা অথেন্টিকেট হবে ডাটা ডিকশনারির মধ্যে যে ইউজার নেম পাসওয়ার্ডটা আছে সেটার এগেনস্টে, ঠিক আছে। তাহলে ডাটা ডিকশনারিটা কি আমরা অ্যাক্সেস করতে পারি। তো এখানে যে ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা পাসওয়ার্ড অথেন্টিকেশনের ক্ষেত্রে ইউজ করব, তো এই ইউজার নেম পাসওয়ার্ডটা ভ্যালিডিটি চেক আউট করা হবে ডাটা ডিকশনারিতে যে ইউজার নেম পাসওয়ার্ডটা আছে সেই ইউজার নেম পাসওয়ার্ডটার এগেনস্টে, ঠিক আছে। এবং ডাটা ডিকশনারিটা আমরা তখনই অ্যাক্সেস করতে পারবো যখন ডাটাবেসটা ওপেন থাকবে, ঠিক আছে। ডাটাবেসটা যদি ওপেন না থাকে তাহলে কি আমরা ডাটা ডিকশনারিতে ডাটা ডিকশনারিটাকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে ডাটা ডিকশনারি কখন ওপেন হবে, যখন ডাটাবেসটা ওপেন হবে। তো ডাটাবেসটা যদি শাটডাউন থাকে তাহলে স্টার্ট আপ করার জন্য কি আমি পাসওয়ার্ড অথেন্টিকেশনের এই সিনট্যাক্স ব্যবহার করে এই অরাকলে কানেক্ট হয়ে আমি কি
ওই ডাটাবেসটাকে ওপেন করতে পারবো, স্টার্ট করতে পারবো? স্টার্ট করতে পারবো না। তার কারণ কি? তার কারণ হচ্ছে ডাটাবেসটা যদি স্টার্টই না থাকে তাহলে তো আমি তার মধ্যে ডাটা ডিকশনারিটাকে অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে? তার জন্য আমি শাটডাউন বা স্টার্ট আপে, ডাটাবেস শাটডাউন বা স্টার্ট আপের কাজগুলো আমরা পাসওয়ার্ড অথেন্টিকেশনের এই সিনট্যাক্সের মাধ্যমে করতে পারবো না। এখন এক্সটার্নাল অথেন্টিকেশনটা হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস, আমি যে পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তার অল্টার ইউজার নেম আইডেন্টিফাইড বাই পাসওয়ার্ড, এইভাবে আমরা পাসওয়ার্ড সেট করতে পারি। এক্সটার্নাল অথেন্টিকেশন হচ্ছে যখন এই ইউজার নেম পাসওয়ার্ডের অথেন্টিকেশন সিস্টেমটা ইন্টারনালি ম্যানেজ হয় না, এক্সটার্নাল কোনো সার্ভিসের দ্বারা ম্যানেজ হয়, তখন এটা হচ্ছে এক্সটার্নাল অথেন্টিকেশন। এক্সটার্নাল সার্ভিসগুলো কীরকম হতে পারে? যেমন কারবারস সার্ভার হতে পারে, রেডিয়াস সার্ভার হতে পারে, এইগুলো হচ্ছে নেটওয়ার্কিংয়ের সার্ভার, ঠিক আছে? নেটওয়ার্কিং যারা স্টুডেন্ট তারা এই ধরনের সার্ভারগুলো কনফিগার করে থাকে। তো রেডিয়াস সার্ভার এই ইউজার নেম পাসওয়ার্ডটা ওই অথেন্টিকেশনের জন্য রেসপন্সিবল, ঠিক আছে? তো এই রেডিয়াস সার্ভারের মাধ্যমে এই সার্ভিসটার মাধ্যমে যখন ওই ডাটাবেজ ইউজার নেম পাসওয়ার্ডটা অথেন্টিকেশন চেক আউট করা হবে তখন সেটাকে বলা হবে এক্সটার্নাল অথেন্টিকেশন। আর গ্লোবাল অথেন্টিকেশন কখন বলা হবে? যখন ওই এমার্জিং স্ট্যান্ডার্ড ফর আইডেন্টিটি ম্যানেজমেন্ট ইজ দ্য ইউজ অফ এলডেপ সার্ভার্স, এলডেপ সার্ভার যখন এই অথেন্টিকেশনের কাজটা করবে তখন এটা হবে গ্লোবাল অথেন্টিকেশন। এখন LDAP compliant directory server Oracle Internet Directory is distributed by Oracle Corporation as part of Oracle Application Server, অর্থাৎ অরাকলের মাধ্যমে যখন আমরা ওয়েব সার্ভার তৈরি করব, ঠিক আছে? এবং সেই ওয়েব সার্ভারে LDAP নামে একটা সার্ভার থাকবে এবং সেই LDAP সার্ভারের মাধ্যমে যখন আমরা অথেন্টিকেশন চেক আউট করবো তখন সেটাকে কী বলা হবে? গ্লোবাল অথেন্টিকেশন। এখন আমরা দেখব কিভাবে ইউজার ক্রিয়েট করব। ইউজার ক্রিয়েট করার জন্য ক্রিয়েট ইউজারের নাম আইডেন্টিফাইড বাই টাইগার, এই টাইগারটা হচ্ছে ইউজার নেম, ঠিক আছে? তারপর ডিফল্ট টেবিল স্পেস, তারপর হচ্ছে ডিফল্ট টেবিল স্পেসের নাম, টেম্পোরারি টেবিল স্পেস, টেম্পোরারি টেবিল স্পেসের নাম, কোটা 1M অন ইউজার্স, অর্থাৎ ইউজার্স টেবিল স্পেসের উপর 100 মেগাবাইট কোটা স্পেসিফাই করা হচ্ছে, অর্থাৎ ইউজার্স টেবিল স্পেসে 100 মেগাবাইটের বেশি স্কট ইউজার ইউজ করতে পারবে না। এবং স্কট ইউজার দিয়ে লগ ইন করার পর যে টেবিলগুলো ক্রিয়েট করবো, ইন্ডেক্স ক্রিয়েট করবো, তার সেই অবজেক্টগুলো, পার্মানেন্ট অবজেক্টগুলো স্টোর হবে কোন পার্মানেন্ট টেবিলের আন্ডারে? এই ডিফল্ট ইউজার্স নামে পার্মানেন্ট টেবিল স্পেসের আন্ডারে। আর ডাটা সর্টিংয়ের জন্য, জয়িংয়ের জন্য যে ডাটাগুলো ইউজ করবো সেগুলো টেম্পোরারি টেবিল স্পেস, ট্যাম্পের আন্ডারে কাজ ওই তোমার স্টোর হবে। এবং কোটা আনলিমিটেড হচ্ছে এক্সাম্পল টেবিল স্পেসের উপর। প্রোফাইল, এইখানে প্রোফাইল হচ্ছে ডেভেলপার আন্ডারস্কোর প্রোফাইল, আর পাসওয়ার্ড হচ্ছে কি এক্সপায়ার, তার মানে কি পাসওয়ার্ডটা আমার এই স্কট ইউজারে পাসওয়ার্ডটাকে কী করতে হবে? চেঞ্জ করতে হবে। এবং অ্যাকাউন্টটা হচ্ছে কি আনলক, ক্লিয়ার? এইভাবে আমরা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো বুঝতে পারলাম আমরা, এটা সবাই বুঝতে পারছো? এখন আমরা রান করি। প্রোফাইলটা এখানে ইউজ না করি আমরা।
তো আমরা ভেঙে ভেঙে করি আগে। তো ক্রিয়েট ইউজার, আমরা ওই ইউজার নেম দিচ্ছি একমিআইটি আইডেন্টিফাইড বাই, পরে হচ্ছে পাসওয়ার্ড। এই অংশটুকুকে রান করি আমরা। ক্রিয়েট ইউজার সাকসিডেড। তো এই ইউজারকে যদি আমরা আবার ড্রপ করতে চাই, ড্রপ ইউজার, তারপর হচ্ছে এই ইউজারের নেম। ড্রপ ইউজার সাকসিডেড। এখন আমরা ডিফল্ট টেবিল স্পেস, টেবিল স্পেসের নাম। তো এখন আমরা ডিফল্ট টেবিল স্পেস, এই ইউজারকে ডিফল্ট টেবিল স্পেস ইউজ করতেছি। টেম্পোরারি টেবিল স্পেস হচ্ছে ট্যাম্প। এখানে সেমিকোলন টার্মিনেট করে আমরা রান করি ক্রিয়েট ইউজার সাকসিডেড। ঠিক আছে, আবার ড্রপ করে নিই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কোটা ইউজ করব এই 100 মেগাবাইট অন ওই ইউজার্স, এই ইউজারের উপর 100 মেগাবাইট ব্যবহার করব। এই ইউজার্স টেবিল স্পেসের উপর একমিআইটি ইউজার 100 মেগাবাইটে, এই 100 মেগাবাইট স্পেস ব্যবহার করতে পারবে। এবং এখন আবার আমরা কি করব, কোটা আনলিমিটেড অন এক্সাম্পল, এক্সাম্পল টেবিল স্পেসের উপর আমরা কোটাটাকে আনলিমিটেড করে দিব। এই অংশটুকুকে এখন রান করি। তো আমরা দেখি টেবিল স্পেসটা এক্সাম্পল নামে আছে কিনা। ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে আমরা কানেক্ট হই, এক্সাম্পল নামে আছে। ইয়েস ইয়েস। এখানে সিস, তারপর অরাকল 11G। এখানে যদি নর্মাল দিয়ে কানেক্ট হয় তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে তোমার ওই পাসওয়ার্ড অথেন্টিকেশন। আর যদি আমরা সিস ডিভাইস দিয়ে কানেক্ট হই তাহলে হচ্ছে অপারেটিং সিস্টেম অথেন্টিকেশন। স্কিমাতে যাই। স্কিমা থেকে সার্ভার থেকে টেবিল স্পেস। এখানে দেখি এক্সাম্পল আছে কিনা, এই এক্সাম্পল, এবং তার অ্যালোকেটেড সাইজ হচ্ছে 100 মেগাবাইট। বা আমরা একমিআইটি আন্ডারস্কোর পার এটার উপর সেট করি। তো এখন পাসওয়ার্ড এক্সপায়ার এবং অ্যাকাউন্টটা কি থাকবে, আনলক অবস্থায় থাকবে, অর্থাৎ লক থাকবে না। আর পাসওয়ার্ড এক্সপায়ার মানে কি, এই একমিআইটি ইউজারের যে পাসওয়ার্ডটা আমরা দিলাম টাইগার, এই পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে যাবে, অর্থাৎ পাসওয়ার্ডটা আমাদের চেঞ্জ করতে হবে পরবর্তীতে, ফার্স্ট লগ ইনের সময় চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ক্রিয়েট ইউজার সাকসিডেড। বুঝতে পারলাম কীভাবে আমরা ইউজার ক্রিয়েট করব। এখন এই ইউজারের আমি যদি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে চাই তাহলে
আমার এখানে পাসওয়ার্ডটা এক্সপায়ার অবস্থা আছে, তার মানে কি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে। তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এই অল্টার ইউজারের নাম আইডেন্টিফাইড বাই নিউ পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। যদি ডিফল্ট টেবিল স্পেস আমরা চেঞ্জ করতে চাই তাহলে অল্টার ইউজারের নাম ডিফল্ট টেবিল স্পেসের নাম, টেম্পোরারি টেবিল স্পেসের নাম, ঠিক আছে। যদি আমরা কোটা চেঞ্জ করতে চাই অল্টার ইউজারের নাম কোটা আনলিমিটেড অন, তারপর হচ্ছে যেই টেবিল স্পেসের উপর আনলিমিটেড কোটা করব সেই টেবিল স্পেসের নাম দিব। টু চেঞ্জ দ্য প্রোফাইল যদি চেঞ্জ করতে চাই তাহলে অল্টার ইউজারের নাম প্রোফাইল নিউ প্রোফাইল নেম। আর পাসওয়ার্ড যদি আমি চেঞ্জ করতে ফোর্স করতে চাই তাহলে যদি পাসওয়ার্ডটাকে এক্সপায়ার করতে চাই তাহলে অল্টার ইউজার নেম পাসওয়ার্ড এক্সপায়ার। যদি আমি অ্যাকাউন্টটাকে লক করতে চাই তাহলে কি করব, অল্টার ইউজার নেম তারপর হচ্ছে অ্যাকাউন্ট লক, তাহলে কি হয়ে যাবে অ্যাকাউন্টটা লক হয়ে যাবে। এখন এই ইউজার দিয়ে যদি আমি কানেক্ট হতে চাই তাহলে কানেক্ট হতে পারবো না। আবার যদি আমি আনলক করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমার এই লকের পরিবর্তে কি দিতে হবে, শুধুমাত্র আনলক। ঠিক আছে। আর ইউজার যদি আমি ডিলিট করতে চাই তাহলে ড্রপ ইউজার নাম। আর দিস কমান্ড উইল অনলি সাকসিড ইফ ডাজ নট ওন এনি অবজেক্ট। কিন্তু আমার এই ইউজার দিয়ে কানেক্ট হয়ে যদি আমি দুইটা টেবিল বা একাধিক টেবিল আমি তৈরি করে থাকি, যদি এই ইউজারের স্কিমাতে কোনো অবজেক্ট ক্রিয়েট অবস্থায় থাকে, ঠিক আছে, যদি আমার এই ইউজার অ্যাকাউন্টটা এমটি ইউজার অ্যাকাউন্ট হয়, অর্থাৎ এই ইউজার অ্যাকাউন্টের আন্ডারে কোনো অবজেক্ট ক্রিয়েট না হয়ে থাকে তাহলে ড্রপ ইউজার নেম দিয়ে ড্রপ করতে পারবো। বাট যদি কোনো অবজেক্ট ক্রিয়েট অবস্থায় থাকে, যদি কোনো টেবিল থাকে, তাহলে আমরা কিন্তু ড্রপ ইউজার নেম কমান্ড দিয়ে ড্রপ করতে পারবো না। তখন আমাদের সাথে কি দিতে হবে, ক্যাসকেড। তাহলে কি হবে, এই ইউজার এর মধ্যে যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলো সহ ইউজারটা ড্রপ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা ইউজার ক্রিয়েট করতে পারবো, তার ইগুলো চেঞ্জ করতে পারবো, স্ট্যাটাসগুলোকে চেঞ্জ করতে পারবো, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, ডিফল্ট টেবিল স্পেস চেঞ্জ করতে পারবো, টেম্পোরারি টেবিল স্পেস চেঞ্জ করতে পারবো। এই এক্সারসাইজে সেই জিনিসগুলো দেওয়া আছে, তোমরা এক্সারসাইজটা করে ফেলবা, ঠিক আছে।